নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আজকে কথা বলবো সেই সমস্ত অ্যাসপিরেন্টদেরকে নিয়ে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট ইয়ার 2024 এর মেইনস এবং পিইটি পিএমটি পাস করেছো এবং তোমাদের সামনেই ইন্টারভিউর জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, বাড়িতে কি কি টপিক দেখবে এবং সেখানে ইন্টারভিউ প্লেসে কীরকম ড্রেস আপ করে যাবে, স্যার ম্যাডামদের কোয়েশ্চেন কিভাবে ফেস করবে, কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করবে এবং সেখান থেকে কিভাবে সমস্ত ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করে খুব সুন্দরভাবে এক্সিট করে আসবে, সেই টপিকে একটা ধারণা দেবো আমার যতটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটদেরকে নিয়ে কথা বলবো। প্রথমে ছেলেদের প্রসঙ্গে আসি। তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন খুব উজ্জ্বল লাইট কালারের একটা ফুল হাতা শার্ট পরবে, সেটা সাদা বা ব্লু হতে পারে, লাইট ব্লু হতে পারে, এবং ফর্মাল প্যান্ট পরবে, সেটা ডিপ রঙের কালো বা ডিপ নেভি ব্লু হতে হবে। সাথে ম্যাচিং করে বেল্ট পরবে এবং কালো রঙের শু বা ব্রাউন শু পরবে। চুল খুব ছোটো ছোটো করে কেটে যাবে এবং দাড়ি অবশ্যই ক্লিন শেভ করে যাবে। যেটা করবে না সেটা হচ্ছে কোনো টি শার্ট পরে বা জিন্স পরে বা কোনো রানিং শু পরে এই ধরনের ড্রেস পরে কিন্তু যাবে না। এবার আসি মেয়েদের কথায়। মেয়েরা সালোয়ার কামিজ বা শাড়ি পরতে পারো, তবে সেটা হতে হবে খুব উজ্জ্বল রঙের এবং চুল কিন্তু খোলা থাকলে হবে না, চুল থাকতে হবে নিট অ্যান্ড টাইট। আর খুব হালকা মেকআপ করবে, খুব চড়া মেকআপ বা কোনো অর্নামেন্টস পরে যাবে না। পুলিশে কিন্তু মনে রাখতে হবে সেখানে কিন্তু তোমার সিম্পলিসিটি আর কতটুকু তুমি ডিসিপ্লিনড সেটুকুই কিন্তু তারা দেখে। এতদিন তুমি যখন পরীক্ষা দিয়েছিলে বোর্ডের কাছে তোমার পরিচিতি ছিল তোমার রোল নাম্বার আর তোমার অ্যাপ্লিকেশন নাম্বার। এখন কিন্তু বোর্ড দেখবে তারা কাকে রিক্রুট করতে চলেছে। সুতরাং নিজেকে সেভাবে প্রেজেন্ট করো যাতে নিজেকে এনাফ প্রেজেন্টেবল মনে হয়। মনে রাখবে যে ইন্টারভিউ কিন্তু শেষ প্রক্রিয়া নয়, ইন্টারভিউর পরেও কিন্তু ফাইনাল প্যানেল বেরোবে, সেখান থেকেও কিন্তু ছোটো ছোটো মিস্টেক কিন্তু তারা নেগেটিভ অ্যাপ্রোচ হিসেবে ধরে, সেখানেও কিন্তু মার্কস কম দেয়। সুতরাং ইন্টারভিউতে একটা ভালো মার্কস করতে গেলে গোটা ইন্টারভিউটাকে কীভাবে সুন্দরভাবে ফেস করবে সেখানে কিন্তু ড্রেস আপটাও কিন্তু একটা মেজর রোল প্লে করে। কমপ্লিটলি রেডি হয়ে যাওয়ার পর, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ক্যারি করার পর যখন ইন্টারভিউ প্লেসে যাবে, তখন তোমার সিরিয়াল আসবে, যখন তোমাকে ডাকা হবে তখন আস্তে করে দরজা নক করে ভেতরে ঢুকবে। ঢুকে জিজ্ঞাসা করবে মে আই কামিং স্যার, বা ম্যাডাম থাকলে মে আই কামিং ম্যাডাম, উভয়ে থাকলে মে আই কামিং স্যার ম্যাডাম বলে তাদেরকে অভিবাদন করবে। যখন গেলে আস্তে করে দরজাটা দেওয়ার পরে তোমাকে তখন ওরা বলবে বোর্ড থেকে যে প্লিজ সিট, তখন বলবে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। সবাইকে শুভ সকাল জানাবে, বা সেই সময় ইন্টারভিউর টাইম যদি একটু বেলা হয়ে যায় তখন বলবে গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাডাম। তারপরে বসবে, খুব শান্তভাবে বসবে, চেয়ারে অযথা হেলান দেবে না, পা দুটোকে সামনে রেখে হাত দুটোকে পায়ের ওপরে রেখে সুন্দর করে বসবে। মানে এমন কিছু করবে না যেটা কিন্তু দেখতে খুব বাজে লাগে। এমন করে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলা বা চেয়ারে হেলান দেওয়া বা চেয়ারটাকে সমানে আপ ডাউন করে চেয়ারে আওয়াজ করে বসা, এই ধরনের কিছু অ্যাপ্রোচ কিন্তু করবে না। মনে রাখবে ওরা কিন্তু তোমার মেধা দেখছে, মেধা দেখেছে এতদিন, মেধার সাথে তোমার উপস্থিত বুদ্ধিমত্তা তারা দেখছে এবং তোমার অ্যাপ্রোচও কিন্তু তারা ফলো করছে। তুমি তাদের সামনে একা বসে আছো, কিন্তু তোমার সামনে গোল করে 4 থেকে 5 জন মিনিমাম কিন্তু থাকবে। তো প্রত্যেকের দুখানা করে যদি চোখ হয়, 10-12টা চোখ দিয়ে তোমাকে কিন্তু দেখবে, প্রত্যেকটা চোখে কিন্তু তোমাকে নোটিস করবে। তো সেই রকমভাবে নিজেকে সেভাবে প্রেজেন্ট করতে হবে, কোনো নেগেটিভ অ্যাপ্রোচ করে আসা যাবে না। এবার যখন তোমাকে বলবে যে ইন্ট্রোডাকশান ইয়োরসেলফ বা তোমার সম্পর্কে বলো, তখন তুমি তোমার নাম বলবে, তুমি কোথা থেকে এসছো, সেই জেলার পরিচিতি, তুমি কোথায় পড়াশোনা করেছো, তোমার কোয়ালিফিকেশান, তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো, কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক, কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকে কোথা থেকে গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার্স করে থাকলে কোথা থেকে মাস্টার্স করেছো। এছাড়া তোমার যদি আলাদা কোনো ক্যারিকুলাম থাকে তুমি সেটা তাদেরকে জানাবে। বেসিক কিছু আইডিয়া তোমাকে নিয়ে যেতে হবে, তুমি যে জেলা থেকে আসছো সেই জেলার দর্শনীয় স্থান, স্মরণীয় কোনো ঘটনা, এই সম্পর্কে তোমাকে নলেজ রাখতে হবে, বা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সও তুমি চাইলে দেখে যেতে পারো। এবার ইন্টারভিউতে কিছু ট্রিকি কোশ্চেন করা হয়, যেটা মানে আউট অফ দ্য বক্স, যেটা কোথাও বইতে লেখা থাকে না। এই ট্রিকি কোশ্চেনগুলো করা হয় তোমার উপস্থিত বুদ্ধিমত্তা যাচাই করার জন্য। সেই ট্রিকি কোশ্চেনগুলো কি? এটা হচ্ছে পুলিশ কেন হতে চাও। এই কোশ্চেনটা অনেককে করে, অনেককে করে না। তো তখন তুমি হয়তো উত্তর দেবে যে আমি জনগণের সেবায়, জনগণের সুরক্ষার কাজে নিয়োজিত হতে চাই, বা তুমি তোমার মতন করে উত্তর দেবে। সেখানে কিন্তু একটা পাল্টা প্রশ্ন কিন্তু তোমাকে বোর্ড যদি করে যে জনগণের সেবার জন্য তো আরও অনেক প্রফেশন আছে, পুলিশই কেন, এটা কিন্তু পুরো ট্রিকি কোশ্চেন। সেই ট্রিকি কোশ্চেনের আনসারটাকেও কিন্তু তোমাকে রেডি করে যেতে হবে। এবং যখন তোমাকে স্যার বা ম্যাডামরা পাল্টা কোয়েশ্চেন করছে তখন কিন্তু কখনোই তর্কাতর্কিতে যাবে না, বা এমন করে কথার কোনো অ্যাপ্রোচ করবে না
বা কথার টোন এমন হবে না যেটা এরকম শোনায় যে আমি সেটাকে স্যারকে বা ম্যাডামকে আমিও ক্রস কোয়েশ্চেন করছি। যখন তোমাকে তারা কোয়েশ্চেন করবে পাল্টা যে জনগণের সেবার জন্য আলাদা তো আরও প্রফেশন আছে, সেইগুলোই নয় কেন, পুলিশই কেন, তখন তুমি বলবে হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, জনগণের সেবার জন্য আলাদা অনেক প্রফেশন আছে, কিন্তু জনগণের সুরক্ষার জন্য আমি পুলিশের প্রফেশনটাকেই সঠিক বলে বিবেচিত করি। অন্যান্য প্রফেশনে জনগণকে সেবা দিতে পারে, আইনি সহায়তা, আইনি সুরক্ষা পুলিশ প্রশাসনে কিন্তু দিয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার একটা দুর্বলতা বলো এবং তোমার একটা স্ট্রেংথ বলো, তখন তুমি তোমার স্ট্রেংথটা বললে, যার যে স্ট্রেংথ আছে সেটা বলবে। যখন তোমাকে দুর্বলতা জিজ্ঞেস করবে, দুর্বলতার আনসারটা তুমি সেইভাবেই দেবে যেন আনসারটা নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। এমন করে বলতে পারো যে ম্যাডাম বা স্যার, আমি ছোটো ছোটো জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করি, সেগুলোকে নিয়ে আমি বেশি টাইম দিই, বেশি ওভারথিঙ্ক করি, এবং আমি এখন মনে করছি যে আমি সমস্ত কাজগুলোকে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলোর পেছনে সময় দেবো। ছোটো কাজের জন্য আমি বেশি করে চিন্তা ভাবনা এখন থেকে আর করবো না, এটাই আমি ভেবেছি। এটাই আমার দুর্বলতা ছিল, কিন্তু আমি এটার প্রতি ওয়ার্ক করেছি এবং আমি সেটাকে ইমপ্রুভ করার আরও চেষ্টা করছি। তোমার দুর্বলতা এমন করে তুমি তাদেরকে বলবে যেটা দুর্বলতা ইনিশিয়ালি শোনালেও কিন্তু সেটা তোমাকে যেন নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। আমি খুব রাগী বা আমি কথায় কথায় রেগে যাই, এই ধরনের কথাবার্তা কিন্তু বললে হবে না। বা আমার মানিয়ে নেওয়ার ক্ষমতা নেই, পুলিশের কাজ কিন্তু দলগত কাজ, সুতরাং মানিয়ে নেওয়ার ক্ষমতা নেই, এই ধরনের কথাবার্তা বললে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এবার ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার সুপিরিয়র যদি তোমার সামনে কোনো একটা ভুল করে, তুমি সেটাকে কিভাবে ফেস করবে বা কিভাবে হ্যান্ডেল করবে, বা তাকে তুমি কি বলবে। তখন তুমি এটাই বলতে পারো যে আমি সেই স্যারকে যথেষ্ট রেসপেক্টের সাথে বলবো যে স্যার, এটা মনে হয় করা ভুল হচ্ছে, এটা করলে ঠিক হয়। এভাবে তুমি জানাতে পারো বা তাকে অ্যাপ্রোচ করতে পারো, এই সুরে কিন্তু তাদেরকে উত্তরটা দিতে হবে। তুমি ডিরেক্ট তাকে ফেস আপ করতে পারো না, যেহেতু সে তোমার সুপিরিয়র হয়, তবে তার ভুলটা তুমি খুব হামলিভাবে জানাতে পারো, এইভাবেই তুমি বলবে, উত্তরটা দেবে। এবং ধরো তোমাকে তারপরেও যদি বললো যে তোমার বলার পরও সে যদি না শোনে, তখন তুমি সেটাকে কিভাবে দেখবে। তখন তুমি এটা বলতে পারো যে আমি তারও ঊর্ধ্বতন কোনো অফিসারকে ব্যাপারটি খুব হামলিভাবে জানাবো, যাতে সেই অপরাধ বা সেই ভুল কাজটা যাতে আরও এক্সটেন্ড না হয়। এই ধরনের ট্রিকি কোশ্চেন কিন্তু আমাকে করতে পারে। এরপর তুমি যদি এনসিসি করে থাকো, যারা যারা এনসিসি ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেবে তুমি এনসিসি এর আগে করেছিলে, ছোটোবেলা থেকেই বিভিন্ন রকম পুলিশের ল অ্যান্ড অর্ডার ডিউটি তুমি পালন করে এসছো, পুলিশের ডিসিপ্লিন তুমি সম্পর্কে অবগত আছো, এবং তাই সেখান থেকেই একখানা তোমার ইচ্ছে ছোটোবেলা থেকে তৈরি হয়েছে, তাই তুমি পুলিশে আসতে চাও। তো নিজের উত্তরের মধ্যে তুমি এনসিসির কথাটা তুলে ধরতে পারো। এছাড়া তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার এক্সট্রা কোনো ক্যারিকুলাম জানা আছে কিনা, সেই এক্সট্রা ক্যারিকুলাম সম্পর্কে যে যে ফিল্ড থেকে এসছো সেই ফিল্ড থেকেও কিন্তু বেসিক নলেজগুলো নিয়ে যেতে হবে। কেউ যদি আর্টস থেকে থাকো, সেই আর্টসের বেসিক নলেজগুলো নিতে হবে। কেউ যদি কমার্স থেকে পড়াশোনা করো, কমার্সের বেসিক নলেজগুলো নিতে হবে। কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো, সেখান থেকেও কিন্তু বেসিক নলেজগুলো মিনিমাম নিয়ে যেতে হবে। এবার বলবো আমি আবার নিজের ইন্টারভিউয়ের ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি যখন সেখানে ঢুকি, সেখানে অনেকে ছিলেন, স্যার ম্যাডাম মিশিয়ে ছিলেন। তো আমাকে ঢুকতেই জিজ্ঞাসা করা হয় যে আমার এক্সট্রা কোনো কারিকুলাম জানা আছে কিনা। তখন আমি বলি হ্যাঁ ম্যাডাম, আমার এক্সট্রা কারিকুলাম জানা আছে, আমি কম্পিউটারে ডিপ্লোমা করেছি। তখন আমাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার কী। তো আমি সেই উত্তর দিই। কম্পিউটারের জনক কে সেটা আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি তার উত্তর দিই। আমাকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, আমি সেটার উত্তর দিই। তারপরে প্রফেশন থেকে একটা কোয়েশ্চেন করা হয় যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত র্যাঙ্কগুলো জানা আছে, আমি বলি হ্যাঁ ম্যাডাম জানা আছে, দেন আমি সমস্ত আনসারগুলো দিই। তো যখন তোমাকে কোয়েশ্চেনগুলো করবে, তখন কিন্তু প্রথমে রিপ্লাই করবে হ্যাঁ স্যার বা হ্যাঁ ম্যাডাম বলে তুমি আনসারটা দেওয়া স্টার্ট করবে। এবং কোনো কোনো টপিক হতে পারে যে আমরা তো প্রত্যেকে সব কিছু জানি না, তো যে টপিক এমন কোনো প্রশ্ন করলো যে সেই টপিকে তুমি হয়তো তোমার সম্যক ধারণা নেই, তুমি কিন্তু সেটা কমপ্লিটলি বলবে যে স্যার আমার এই টপিক সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। তোমাকে যদি এমন একটা প্রশ্ন করা হলো যেটা সম্পর্কে তোমার ধারণা নেই, কিন্তু তুমি সেখানে ভুল বলে আসলে বা মিথ্যা বলে আসলে, তোমার কিন্তু এখানে একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তোমাকে যদি বলা হয় যে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসো, সায়েন্স থেকে, যদি জিজ্ঞাসা করে সালোক সংশ্লেষ কী, তুমি সালোক সংশ্লেষ সম্পর্কে যদি না জানো, তুমি যদি এখন বলে দাও যে অন্য একটা টপিকের আনসার তুমি সালোক সংশ্লেষ বলে চালিয়ে দিলে, এটা কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সুতরাং যেটা সম্পর্কে জানো না সেটা খুব নতজানু হয়ে খুব হামলিভাবে বলবে স্যার বা ম্যাডাম, যিনি কোয়েশ্চেন করবেন তাকে বলবেন ম্যাডাম আমার এই সম্পর্কে সঠিক ধারণা নেই, তবে অবশ্যই আমি এই সম্পর্কে জেনে নেব।
এই ধরনের বিভিন্ন রকম কোয়েশ্চেন আসতে পারে। এবার কোয়েশ্চেন আনসার কী কী আসবে না আসবে সেটা কমপ্লিটলি ডিফার করে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার উপরে, তার সাইকোলজিতে সেই মোমেন্টে তোমাকে দেখে কি মনে হচ্ছে সেখান থেকে তিনি কোয়েশ্চেন করতে পারেন। সুতরাং তুমি এই টপিকগুলো বাড়িতে দেখে যাবে, তোমার ব্যাকগ্রাউন্ড, তুমি কোথা থেকে আসছো, কোন জেলা, তারপরে তুমি কি নিয়ে পড়াশোনা করেছো, তোমার এক্সট্রা কারিকুলাম সেই সম্পর্কে সব কিন্তু নলেজে রাখতে হবে। এবার যখন কমপ্লিটলি ইন্টারভিউ দেওয়া হলো, তোমাকে যখন বোর্ড থেকে বলবে যে প্লিজ ইউ মে গো, তখন সবাইকে আবার অ্যাপ্রোচ করবে যে থ্যাংক ইউ ম্যাডাম বা থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য বলে খুব সুন্দর করে ওঠে, পিছনে আর না তাকিয়ে দরজাটা খুলে বেরিয়ে যাবে। মোটামুটি আমার ইন্টারভিউয়ের অভিজ্ঞতা থেকে তোমাদের একটা ধারণা দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। সুতরাং ইন্টারভিউ যে কদিন রয়েছে সে কদিন নিজের সাথে কথা বলার প্র্যাকটিস করো, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার প্র্যাকটিস করো, আর কথা বলতে বলতে কখনো আমতা আমতা বোধ করবে না, আর সরাসরি যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার চোখে চোখ রেখে কিন্তু কথা বলবে, আর রাগী একটা মনোভাব নিয়ে কথা বলবে না, মুখে হালকা মিষ্টি হাসি রেখে প্রত্যেকটা উত্তরের জবাব দেবে। তোমাকে সবসময় মনে রাখতে হবে তুমি মেধার পরীক্ষা, তুমি মেন্স পরীক্ষা দিয়ে এসছো, দিয়ে এত অবধি তুমি আসার পরে তুমি কিন্তু এখানটা এসে যে বসে ইন্টারভিউ দিচ্ছ, তুমি কিন্তু মেধা তোমার যাচাই করা তাদের হয়ে গেছে। তোমাকে যাচাই করবে তোমার উপস্থিত বুদ্ধিমত্তা, তোমার রুচি, তোমার কথা বলার ভঙ্গি, তুমি তাদেরকে কীভাবে রেসপেক্ট করছো এবং তুমি চাকরিটাকে কীভাবে দেখো, এই পয়েন্টগুলো কিন্তু তারা দেখবে। এবং তোমার সামনে একাধিক মানুষ, একাধিক স্যার ম্যাডামরা কিন্তু বসে তোমাকে ফলো করবে। সুতরাং প্রত্যেকটা কথা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ঠান্ডা মাথায়, খুব নর্মালভাবে বলতে হবে। সামনে বসে একটা আমতা আমতা ভাব করা বা খুব ভয় পাওয়া, খুব নার্ভাস ফিল করা, খুব ঘেমে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু করলে হবে না। ঠান্ডা মাথায় নিজেকে এই মোটিভেশনটা দিতে হবে যে আমি এত দূর এসেছি, এতগুলো ছেলে মেয়েকে আমি বিট করে এখানে এসেছি, আমি এই ইন্টারভিউটাও আমি ক্র্যাক করে বাড়ি যাব। এই পজিটিভ মোটিভেশনটা নিজেকে দিতে হবে, আর খুব কুল আর খুব কাম থাকতে হবে। যতটুকু প্রশ্ন করবে ততটুকুই কিন্তু উত্তর দেবে, এমন কোনো প্রশ্নের উত্তর দেবে না যেখান থেকে তোমার উত্তর থেকে কেটে নিয়ে কথা দ্বিতীয় কোনো প্রশ্ন করলে তুমি সেটা বিপাকে পড়তে পারো। এটাই ছিল আজকের ভিডিও। আমার ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদেরকে আজকে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। গোটা ভিডিওটা থেকে তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যেটা আমাকে পরবর্তীতে এই টপিকে আরও কিছু ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। এবং সমস্ত অ্যাসপিরেন্টদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের সবার সাথে কিন্তু দেখা হবে কোনো না কোনো দিন এই খাকি ইউনিফর্মে।